এমন বেশ কিছু জায়গা যা হয়তো যেখানে বলতে পারেন হাই সিকিউরিটি জোন, সেই সমস্ত জায়গাতেও ঢুকে যাচ্ছে এই সমস্ত জিহাদিরা, ঢুকে গিয়ে তথ্য সংগ্রহ করছে তারা, আর তারপরে আমাদের জন্যই সেটা হয়ে দাঁড়াচ্ছে ব্যাকফায়ার। তাপস, জানবো যে সমস্ত কথাগুলো তুমি বলছিলে, শুধুমাত্র তো গার্ডেন রিচ শিপইয়ার্ড নয়, আরো অনেক জায়গা রয়েছে, যদি একটু নামগুলো ধরে ধরে বলো কোন কোন জায়গায় ঢুকে যাচ্ছে। দেখো, এদের মূল টার্গেট থাকে হচ্ছে পিএসইউ অর্গানাইজেশনগুলো, যেমন তুমি ইসরোর কথা বললে, বা এই শিপ বিল্ডার্স যেগুলো রয়েছে, যেখানে অস্থায়ী ঠিকা শ্রমিকের দরকার পড়ে এবং তাদেরকে সেখানে কিন্তু রিক্রুট করা একটা রিগারাস সিকিউরিটি চেক হয়, তাদের মিলিটারি ইন্টেলিজেন্স ক্লিয়ারেন্স হয়, মিলিটারি ইন্টেলিজেন্স তাতে ইনভলভ থাকে, তার সত্ত্বেও কিন্তু এই ফাঁক ফোকর দিয়ে তারা ঢুকে যায়। সপ্তাহখানেক 10 দিন আগে ব্যাংডুবিতে একজনকে আটক করা হলো। সে বাংলাদেশি নাগরিক, সে বাংলাদেশ থেকে এসছে, তার কাছে ভারতের বৈধ কাগজপত্র রয়েছে, তার কাছে বাংলাদেশের ন্যাশনাল কার্ড পাওয়া গেছে, সেটা তথ্য যাচাই করে দেখা গেছে যে সে বাংলাদেশি, সে ভারতীয় নয়, তাকে গ্রেফতার করা হয়েছে। সে ব্যাংডুবিতে ঠিকা শ্রমিক হিসেবে, মাফ করো, যে সুপারভাইজার হিসেবে সেখানে কাজের জন্য গিয়েছিল এবং সেটা ঠিকা শ্রমিক সংস্থার মাধ্যমেই গিয়েছিল। বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দরকার ছিল। বা ব্যাংডুবি হচ্ছে অত্যন্ত 33 কোরের মধ্যে পড়ে এবং চিকেন স্নেকে অবস্থিত, এবং এই ব্যাংডুবিতেই সম্ভবত 10ই অগস্ট কি 12ই অক্টোবরের সেই দ্বিতীয় সপ্তাহে আরেক ব্যক্তিকে সিমিলার সার্কামস্টান্সেসে গ্রেফতার করা হয়। সেও কিন্তু চাকরির খোঁজে ঠিকা শ্রমিক হিসেবে সে কিন্তু ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তাদেরকেও আটকে দেওয়া হয়। এরা হচ্ছে যারা ফিল্টার্ড হয়ে আটকাচ্ছে, যারা আটকাচ্ছে না। একজন সুপারভাইজার যখন তার নেতৃত্বে 50 জন শ্রমিক কাজ করছে, তখন তার অ্যাক্সেসটা কিন্তু ভেতরে অনেক বেশি। কোন অফিসে কমান্ডিং অফিসার বসে, কখন আসে, কোন জায়গায় অ্যামিউনিশন ডাম্প রয়েছে, ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা জিনিস কিন্তু যখন একটা জায়গায় 1.5 মাস 2 মাস ধরে কাজ করছে। আর এরা ভুল হবে না, এই ধরনের মানুষরা কিন্তু ওয়েল ট্রেন্ড হয়, তাদেরকে ট্রেন করা হয়। মানে সাধারণ বাংলাদেশি এলো ঢুকে গেল, তুমি আমি হয়তো বুঝতে পারবো না, ধরন দিয়ে একদম, এবং এক্ষেত্রে সেটা হবে না। বাংলাদেশ এবং ভারতের মধ্যে কমন জিনিস হচ্ছে কালচার কমন, ভাষা কমন এবং সব কিছুই কমন। তো সেই জায়গায় আইডেন্টিফাই করাটা খুব মুশকিল, কিন্তু তাদেরকে যদি ট্রেন করে পাঠানো হয়, তারা কিন্তু জানে তারা 2 মাস থাকছে, তাদের এই টার্গেট, সেই টার্গেটগুলো নিয়ে সেগুলো কোথায় পাঠাতে হবে। যেমন এখন ইন্টেলিজেন্সের কয়েকজন অফিসারের সাথে কথা হচ্ছিল, তাদের নিজেদের মধ্যেও এই রিপোর্ট আদান প্রদান হয়েছে। আমরা জানি যে টেলিগ্রামের মাধ্যমে কত আগে যোগাযোগ করা হতো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে করা হতো, এখন সেশনস অ্যাপ বলে একটি অ্যাপ এসছে, সেই অ্যাপটিকেও ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে কমিউনিকেট করার জন্য, যেগুলো এনক্রিপ্টেড। যে ডেটিং অ্যাপকেও ব্যবহার করা হচ্ছে, যেটা আমরা কেউ ভাবতেই পারি না। একদম ভিডিও গেমকে ব্যবহার করা হচ্ছে। তো আমরা যদি অনলাইনে লুডো খেলি, দেখবে লুডো খেলার সময় তখন বলে কি কম্পিউটারের সাথে খেলবে না, গেস্টের সাথে, অন্য কোনো গেস্টের সাথে যখন খেলছি, আমি কিন্তু তার পরিচয় জানি না, কিন্তু আমি যদি তার পরিচয় জানি, সে যদি আমার পরিচয় জানে, আমরা কিন্তু গোপন মাধ্যমে কিন্তু নিজেরা মেসেজও করতে পারছি খেলার পাশাপাশি। সেখানে তথ্য আদান প্রদান কিন্তু এনক্রিপ্টেড ওয়েতে কিন্তু করে নেওয়া যা হচ্ছে, সেগুলোও কিন্তু ধরা সম্ভব হচ্ছে না। তো যারা আসে, যদি তাদের উদ্দেশ্য খারাপ হয়, ভারত বিরোধী হয়, সেক্ষেত্রে তারা কিন্তু ট্রেন্ড এবং তারা কিন্তু ভয়ঙ্কর হতে পারে। কারণ যুদ্ধ সীমান্তে যেগুলো হয়, সেটা কিন্তু কনভেনশনাল ওয়ার, আমরা দেখতে পাচ্ছি যে সামনে শত্রুপক্ষ দাঁড়িয়ে আছে, কিন্তু এই দেশের মধ্যেই শত্রুপক্ষকে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং র্যাডিক্যালাইজ করা। একটা উইং হয় টাকা পয়সা ইত্যাদি ফিনান্সিয়াল অ্যাঙ্গেল, যেটা এই চত্বরে বেশি দেখা যায়। একটা দেখা যাচ্ছে র্যাডিক্যালাইজ করা। খাগড়াগড়ের ক্ষেত্রে দেখেছিলাম মাদ্রাসা থেকে এমন অনেক কিছু পাওয়া গিয়েছিল যে যেটা স্বাভাবিকভাবে পাওয়া যায়নি, কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার ছিল যেগুলো কিন্তু রাজ্যের বম্ব স্কোয়াডও খুঁজে বার করতে পারেনি। সেগুলো করেছিল এনএসজি গিয়ে, এবং সেখানে পরবর্তীকালে ইনভেস্টিগেশন করতে দেখা গিয়েছিল, মানে এই মুহূর্তে নাম মনে পড়ছে না, সেখানে মাদ্রাসাতে পড়ানো অছিলায় কিন্তু সেখানে বাচ্চাদেরকে র্যাডিক্যালাইজ করা হতো, জিহাদের পার্ট শেখানো হতো তাদেরকে। তো এই সব জায়গাগুলো কিন্তু আরও মারাত্মক, কারণ এখানে তাদের কাজ বেশ কিছু এরা মাথা, যেটা সিমির সময়তেও হতো, সিমি যখন এখন সম্পূর্ণভাবে মানে ব্যান না, মানে শেষ হয়ে গেছে সিমি। তো এইরকম স্লিপার সেলগুলোর কাজ হয় মূলত র্যাডিক্যালাইজ করা, ফান্ডিং করা, এবং এই র্যাডিক্যালাইজ করার পর লোককে আইডেন্টিফাই করা। যদি পোটেনশিয়াল লোক আইডেন্টিফাই হলো, সে যদি কোনো সন্ত্রাসমূলক কাজের সাথে যুক্ত থাকতে পারে, তাহলে মানে এবং সন্ত্রাসমূলক কাজকে এক্সিকিউট করতে পারে, তখন তাদেরকে আবার পাকিস্তানে পাঠানো হয় ট্রেনিং করার জন্য। আর এই রুটটা কিন্তু শুধু ভারত বাংলাদেশ না, ভারত বাংলাদেশ, পাঞ্জাব, নেপাল বর্ডার, বিভিন্ন
তাদেরকে সেইভাবে কিন্তু আইডেন্টিফাই করে, যারা র্যাডিক্যালাইজ করে তারাই কিন্তু আইডেন্টিফাই করে কি ভবিষ্যতে কে কোন কাজটা করতে পারবে, হিউম্যান কোরিয়ার তৈরি করা। তো এখানে বিভিন্ন ভাগ রয়েছে, যেমন বিভিন্ন অফিসে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, এখানেও এরকম ডিপার্টমেন্ট ভাগ, রেসপন্সিবিলিটি ভাগ করা তাহলে রয়েছে। একটা কথা বলো, এক্ষেত্রে তো বোঝার উপায় নেই, আমার অফিসে যে ঠিকাদার কর্মী কাজ করছে, যার সাথে আমি সকালবেলা প্রত্যেকদিন যার সাথে দেখা হচ্ছে আমি গুড মর্নিং বলছি, সে যে কোনো বাংলাদেশি না বা সে যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে আসেনি, তার তো কোনো গ্যারেন্টি নেই। এবার একটা কথা বলো, যে সম্প্রতি কিন্তু আমরা এরকম ছবিও দেখছি, এখন আবার বাংলাদেশ ফিরে যাওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে, বলা হচ্ছে যে রাতের অন্ধকারে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা যে এই যে তারা চোরা পথ ধরে ফিরে যাচ্ছে এবং তাদেরকে বাংলাদেশ অ্যাকসেপ্টও করে নিচ্ছে। এবার এই যে তারা চলে যাচ্ছে এবং এই যে তারা দীর্ঘদিন ধরে কোনো অফিসে কাজ করলো বা কোনো গৃহস্থ বাড়িতে কাজ করলো, কোনো পাড়ায় কাজ করলো, এবার এই যে তারা ইনফরমেশনগুলো কালেক্ট করছে, বা যেমন আমি তুমি আমরা জানি যে আমাদের অফিসের কোথায় কি আছে, প্রত্যেকটা কোনা কোনা হয়তো কটা এসি আছে আমরা সব বলে দিতে পারবো, ঠিক তেমনিভাবে সেই ঠিকাদার কর্মী সেও জেনে গেল যে সেই অফিসের কোথায় কি আছে, সেই বাড়ির কোথায় কি আছে। এটা কত বড় থ্রেট হয়ে দাঁড়াচ্ছে। দেখো, জুন জুলাই মাস থেকে যখন বিহারে এসআইআর লাগু করার কথা হলো, একটা বিরাট বড় বিতর্ক সৃষ্টি হলো, গোটা দেশে আলোড়ন পড়লো, বা বাংলায় কিন্তু চরম বিরোধিতা করা হলো, এসআইআর হলে প্রচুর নাম বাদ যাবে এবং কি হতে পারে না হতে পারে, রাজনৈতিক দলগুলো সেই নিয়ে তারা ডিবেট করতে শুরু করলো। এবং তারপর থেকে আমরা দেখতে শুরু করলাম যে একটা রিভার্স মাইগ্রেশন, বিশেষ করে গত 2 মাসে কিন্তু রিভার্স মাইগ্রেশনটা কিন্তু ক্রমশ বাড়ছে। কিভাবে? কারণ যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে কাজের খোঁজে তারা এসছেন না, তারা কিন্তু নিজের জীবন জীবিকার জন্য এসছে, কিছু মানুষকে হয়তো ট্রেন করে অসৎ উদ্দেশ্যে পাঠানো হয়েছে, তারা মাইগ্রেট করে ভারতে এসেছিল, এখন তারা রিভার্স মাইগ্রেট করছে, তারা ফিরে যাওয়ার চেষ্টা করছে। এবং বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু বিএসএফ ইন্টারসেপ্ট করছে। আজকেই হলদিবাড়িতে এক ব্যক্তিকে আটক করা হয়েছে, সে বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও সে ফেরত যায়নি, এখানে কাজ করতে বলতো বিয়েতে, সে ভোটার কার্ড, আধার কার্ড সব কিছুই বানিয়েছিল, সে কিন্তু ফেরত যেতে চাইছে। তাদের মধ্যে ভয় রয়েছে যে এসআইআর যদি হয়, আইডেন্টিফাই হয়ে গেলে তাহলে তাদের বিরুদ্ধে হয়তো আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, তাদের হয়তো জেল হতে পারে বা অন্য কিছু সরকার তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে। সেক্ষেত্রে রিভার্স মাইগ্রেশন হচ্ছে। এবার যখনই এরম রিভার্স মাইগ্রেশন হচ্ছে, কিছু ক্ষেত্রে বিএসএফ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আটকাতে পারছে, তাদেরকে আটকে লোকাল থানাকে হ্যান্ডওভার করে দিচ্ছে। কিন্তু যেহেতু একটা বড় অংশের বর্ডার আমাদের এখনও পোরাস রয়েছে, মানে অরক্ষিত, মানে সেই কার্যত কোনো ফিজিক্যাল ব্যারিয়ার নেই, ওই বিএসএফ প্যাট্রোলিংয়ের মাঝখানে যদি কেউ ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে পারে, এগুলোর জন্য এজেন্ট থাকে, কোন জায়গা দিয়ে কোথা থেকে মাটি দিয়ে সুড়ঙ্গ দিয়ে বেরোতে হবে, কোথায় ঝোপঝাড়ের আড়ালে বেরিয়ে যেতে হবে, সেটা তারা জানেন। যারা বেরিয়ে যাচ্ছেন, এবার গোয়েন্দাদের এই মুহূর্তে সবথেকে বড় চিন্তা, যেটা নিয়ে বেশ কিছু গোয়েন্দা রিপোর্টও আদান প্রদান হয়েছে, যে যারা এখানে 15 বছর, 20 বছর, 20 বছর, 30 বছর ছিল, ধরে নাও তারা জিআরএসিতে কাজ করতো বা ফোর্ট উইলিয়ামে কাজ করতো বা লালবাজারে কাজ করতো, বিভিন্ন সময় ঠিকা শ্রমিক হিসেবে কাজ করেছে, অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেছে, এরা যখন ফিরে যাচ্ছে তাদের মাথায় কিন্তু সেই ম্যাপটা বা ব্লু প্রিন্টটা একদম স্পষ্ট, যে কোথায় কোন রাস্তা থেকে বাদিক নিলে কি পাবে, কোন সিগন্যালটা পাবে, সেখানে ডেপ্লয়মেন্ট কেমন থাকে, কখন ডেপ্লয়মেন্ট কড়াকড়ি থাকে, কখন একটু ডেপ্লয়মেন্ট কম থাকে, সেগুলো কিন্তু তাদের মাথায় কিন্তু একদম পরিষ্কার। তো সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি দেখছি, জয়েন্ট চিফ অফ স্টাফ পাকিস্তানের ভিজিট করেছেন, পাকিস্তানের সেনাপ্রধানের সাথে এখন মোহাম্মদ ইউনূসের অত্যন্ত ভালো সম্পর্ক, জৈশে মোহাম্মদের কিছু টপ কমান্ডার্স, এলইটির কিছু টপ কমান্ডার্স গত 1 বছরে ঢাকায় গেছেন, এবং কার্যত ঢাকা একটা আইএসআই এর বেস ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এবং বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে, বাংলাদেশ কিন্তু অন্তত ভারত সরকার এই মুহূর্তে বন্ধু রাষ্ট্র বলে দেখে না।